আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। সারা দেশে রেল যোগাযোগ বৃদ্ধির চিন্তা করছে সরকার। সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী। ঢাকা বারে বিএনপি পন্থী প্যানেলে নিরঙ্কুশ জয়, জামায়াত পায়নি কোনো পদ। 7 দিনের সফরে জাপান যাচ্ছেন জামাত আমির। এনসিপি নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। উজানের ঢলে পানি বাড়ছে তিস্তায়। পিলখানা ঘটনার মামলায় 8 সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্ত। পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার। সন্ধ্যা 6টার মধ্যে যেসব অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর 5ম উচ্চতম শৃঙ্গ মাকালু ছুলেন বাবর আলী। শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সংলাপে রাজি ইরান, হুমকি বন্ধের আহ্বান। তেলের দামে আগুন ক্যালিফোর্নিয়ায়, ট্রাম্পকে নির্বোধ বললেন ক্ষুব্ধ মার্কিন নাগরিক। এবং ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলল পাকিস্তান, আঞ্চলিক অর্থনীতিতে নতুন মোড়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের সারা দেশে রেল যোগাযোগ আরো সম্প্রসারণ ও আধুনিকায়নের চিন্তা করছে সরকার। তারেক রহমান বলেন, জলাবদ্ধতা যাতে না হয় ও পানির যথাযথ ব্যবহারের জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার, যেন অতিবৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি না হয়, শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা সম্ভব হয়। এর আগে শনিবার বেলা 11:30টার দিকে তিনি সুধী সমাবেশে যোগদান করেন। সিলেটে পৌঁছে সুফি সাধক হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা আইনজীবী সমিতি 2026-2027 কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। তবে জামায়াতের সমর্থিত সবুজ প্যানেল কোনো পদ পায়নি। শুক্রবার রাত 10টায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান মোর্শেদ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন পরবর্তীতে অফিসিয়ালি ঘোষণা করবেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান 7 দিনের এক রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন। শনিবার রাত 3টায় একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি জাপানের উদ্দেশ্যে রওনা হবেন। এই সফরে ডক্টর শফিকুর রহমানের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। সফর সঙ্গী হিসেবে থাকছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। কিছুক্ষণের মধ্যে দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে আমাদের জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এর কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জুলাই সনদ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে সরকারের নেতিবাচক অবস্থানের কারণে এটি বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনদের আচরণে স্বৈরাচারী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা জুলাই সনদের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তার মতে, জনগণ সচেতন রয়েছেন এবং তারা গণরায়ের প্রতিফলন নিশ্চিত করতে সরকারকে বাধ্য করবে। সরকারকে দ্রুত এই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ে দাবি পূরণ না হলে বিষয়টি রাজপথে আন্দোলনের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। শনিবার সকাল 9টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমার 75 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী পাড়ের মানুষ ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি শনিবার ভোর থেকে কিছুটা বৃদ্ধি পাচ্ছে। লালমনিরহাটের 5টি উপজেলার উপর দিয়ে তিস্তা নদী বয়ে যাওয়ায় নদীতে সামান্য পানি বাড়লে গোটা জেলার সব উপজেলার নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়। 2009 সালের বিডিআর বিদ্রোহ সংক্রান্ত বিস্ফোরক আইনের মামলায় কারাবন্দী থাকা 8 সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। কারা সূত্রে জানা গেছে, এদের মধ্যে একজন কাশিমপুর হাই সিকিউরিটি ইউনিট থেকে এবং বাকি 7 জন কাশিমপুর কারাগার পার্ট 2 থেকে বের হন। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট বন্দীদের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী যাচাই বাছাই সম্পন্ন করা হয়। অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাদের মুক্তি দেওয়া হয়।
পটুয়াখালীর কলাপাড়ার ভাড়া বাসা থেকে মেহেরুন্নেসা উর্মি নামের এক নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে ভাড়া বাসার 3 তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। মেহেরুন্নেসা উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিবুর রহমান বাপ্পির স্ত্রী। তিনি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। দেশের 9টি অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি, ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম বাংলাদেশী হিসেবে পৃথিবীর 5ম উচ্চতম শৃঙ্গ মাকালু ছিলেন বাবর আলী। শনিবার বাংলাদেশের সময় সকাল 6:45টায় তিনি সেখানে পৌঁছান। এর মধ্য দিয়ে বিশ্বের 14টি 8000 মিটারের বেশি উচ্চতার পর্বতের মধ্যে 5ম চূড়া স্পর্শ করলেন বাবর। এই কৃতিত্ব আর কোনো বাংলাদেশি পর্বতারোহী নেই। পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স সভাপতি ও এই অভিযানের ব্যবস্থাপক ফারহান জামান গণমাধ্যমের কাছে বলেন, নেপালের আউটফিটার মাকালু অ্যাডভেঞ্চার স্বত্বাধিকারী মোহন লামশালের সূত্রে আমরা বাবরের মাকালু শীর্ষে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হয়েছে। শিখরে বাবরের সাথে আছেন আংকামি শেরপা। যুদ্ধ পরিস্থিতি প্রশমিত করতে আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। তবে তেহরানের শর্ত স্পষ্ট, ওয়াশিংটনকে প্রথমে অতিরিক্ত চাপ প্রয়োগ ও হুমকিমূলক বক্তব্য বন্ধ করতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী শুক্রবার তুরস্ক সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আঞ্চলিক কূটনৈতিক বৈঠকে অংশ নেন। সেখানে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংলাপ নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন তিনি। বৈঠকে তিনি বলেন, ইরান কোনোভাবেই যুদ্ধ শুরু করেনি। যদি যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধবিরতি ভেঙে সামরিক পদক্ষেপ নেয় তাহলে তার জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। লস অ্যাঞ্জেলেসের একটি পেট্রোল পাম্পে নিজের পিকআপ ট্রাকে তেল ভরছিলেন 28 বছর বয়সী রাইডার থমাস। তিনি জানান, পুরো ট্যাঙ্ক ভরতে তার খরচ হয়েছে প্রায় $130, যা আগের তুলনায় প্রায় $30 বেশি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তেলের দাম বেড়েছে তা নিয়ে তিনি বিরক্ত নন, বরং এর পেছনের কারণ আরো বেশি হতাশাজনক। সরাসরি ক্ষুব্ধ হয়ে তিনি মন্তব্য করেন, ডোনাল্ড ট্রাম্প একজন নির্বোধ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত এবং সমুদ্র বন্দর অবরোধের পরিস্থিতির মধ্যে ইরানের জন্য স্থল বাণিজ্য পথ উন্মুক্ত করেছে পাকিস্তান। এর ফলে এখন থেকে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ইরানের পণ্য পরিবহন ও ট্রানজিট সুবিধা পাওয়া যাবে। এই সিদ্ধান্তকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এতে দেশটির সরবরাহ ব্যবস্থা কিছুটা হলেও স্থিতিশীল হতে পারে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, ইরানের ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রে যে কৌশল অবলম্বন করছে এই পদক্ষেপ কি তা দুর্বল করে দেবে কিনা। পাশাপাশি ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনায় এর কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়েও চলছে বিশ্লেষণ। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সময় আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।